আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অর্থাৎ রাজশাহীর 200-300 বছর আগেকার বিভিন্ন রাজবাড়ি এবং বিভিন্ন স্থাপত্য দেখানোর জন্য। এসব স্থাপত্যের মধ্যে যদি প্রথমেই চলে আসে পুঠিয়া রাজবাড়ি। পুঠিয়া রাজবাড়ি অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি রাজবাড়ি। প্রায় 200 বছর আগের স্থাপত্য পুঠিয়া রাজবাড়ি। চলুন পুঠিয়া রাজবাড়ি দেখতে দেখতে পুঠিয়া রাজবাড়ি ইতিহাস সম্বন্ধে জানা যায়। পুঠিয়া রাজবাড়ি রাজশাহীতে অবস্থিত নজরকার স্থাপত্যের একটি অন্যান্য নিদর্শন। রাজশাহী বিভাগীয় শহর হতে 30 কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়ির অবস্থান। পুঠিয়া বহুকক্ষ বিশিষ্ট দ্বিতল পুঠিয়া রাজবাড়িতে প্রবেশের উত্তর দিক থেকে একটি সিংহ দরজা রয়েছে। জমিদার বা রাজারা এখান থেকে তাদের রাজকর্ম পরিচালনা করতেন। ইন্দো ইউরোপ স্থাপিত 19 শতাব্দীতে পুঠিয়া রাজবাড়ি নির্মিত হয়। ভবনের সম্মুখের ভাগ স্তম্ভ, অলঙ্কার, কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদের লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ি আশেপাশে পরীক্ষা খনন করা হয়েছিল। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানের জমিদারি বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মধ্যে রাজশাহী পুঠিয়া বাড়ি রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। এই রাজবাড়িটি 1895 সালে হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহানারী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। বর্তমানে এটি একটি জাদুঘর পরিণত হয়েছে এবং পুঠিয়া রাজবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া রাজবাড়ি ছিল অন্যতম প্রাচীনতম। 1744 সালে জমিদার ভাগাভাগি হয়। সেই ভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান সম্পত্তি 3.5 আনা। 1950 সালে পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ি জমিদারি বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমল নির্মিত হয় তাদের প্রাসাদ, মন্দির, অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে রয়েছে। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটি দিঘির আয়তন 6 একর। মন্দিরও আছে 6টি। এখানে রাজবাড়ি দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করে এবং সে সময় আমলের রাজবাড়ির স্থাপত্য এবং সৌন্দর্য দেখে বিমোহিত হয়। এই রাজবাড়ি দেখতে আপনি কোথা থেকে এসেছেন? আমরা প্রাথমিকভাবে এসেছি ঢাকা থেকে। এখানে রাজশাহীতে উঠেছি এক জায়গায় আত্মীয়র বাড়িতে। তারপরে সেখান থেকে আরেকজন আমার কাজিনকে নিয়ে এখানে আসলাম বেড়াতে। দেখি এটাই সবচেয়ে বিখ্যাত শুনলাম পুঠিয়া রাজবাড়ি। জি, থ্যাংক ইউ। আপনারা কোথা থেকে এসেছেন? রাজশাহী থেকে। রাজশাহী থেকে এই পুঠিয়া রাজবাড়ি দেখার জন্য উদ্দেশ্যে এসেছেন। কেমন লাগলো? হ্যাঁ, ভালোই। মোটামুটি সব কিছুই আগের যেগুলো প্রত্নতাত্ত্বিক জিনিস ছিল সব কিছুই দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী যেগুলো সব কিছু দেখা যাচ্ছে, মোটামুটি ভালোই। রাজশাহীর স্থানীয় আপনারা? হ্যাঁ, রাজশাহী স্থানীয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। রাজবাড়ির উপরে কাঠের সেগুন কাঠ দিয়ে বিভিন্ন ডিজাইন করা এবং গ্রিলগুলো অর্থাৎ লোহার ইস্পাত দিয়ে এবং সেগুলো লতা পাতার ডিজাইন করে করা আছে। এখনো বেশ নতুনের মতন হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে একটি জাদুঘর হিসেবে পরিণত করছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন রাজবাড়িতে যে বিভিন্ন রকমের
রাজবাড়ির আছে সেখানে এখানে জাদুঘরে রাখা আছে। সামনে দিয়ে দেখা যাচ্ছে এটি মন্দির। এই মন্দিরটি নিয়ে একটু পরেই কথা বলছি। পুঠিয়া রাজবাড়িতে মন্দিরের সংখ্যা বেশ, তবে উল্লেখযোগ্যের মধ্যে রয়েছে 6টি মন্দির। সবচেয়ে বড়। আপনারা কোথা থেকে এসেছেন? রাজশাহী থেকে। রাজশাহী থেকে এই পুঠিয়া রাজবাড়ি দেখার জন্য উদ্দেশ্যে এসেছেন। কেমন লাগলো? হ্যাঁ, ভালোই। মোটামুটি সব কিছুই আগের যেগুলো প্রত্নতাত্ত্বিক ছিল সব কিছুই দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী যেগুলো সব কিছু দেখা যাচ্ছে, মোটামুটি ভালোই। রাজশাহীর স্থানীয় আপনারা? হ্যাঁ, রাজশাহী স্থানীয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। চোরবাংলা মন্দির, বাংলা মন্দির, প্রত্নতন্ত্র মন্দির অর্থাৎ চূড়াবিশিষ্ট পত্তির অর্থাৎ বাংলা বিভিন্ন গড়নরীতির মন্দিরগুলোই প্রত্যেকটি আকর্ষণীয়। এছাড়া রানীর স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে রাজবিশাল রাজবাড়ির প্রাঙ্গণ। এটি রাধা গোবিন্দ মন্দির এবং এখানে এখনো বিভিন্ন সময় পূজা হয় এবং তাদের জন্য এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং দেখার জন্য বেশ পুরোহিত বা অন্যান্য বিভিন্ন দূরদূরান্ত থেকে তাদের ভক্তরা বিভিন্ন সময় বিভিন্ন রকম পূজার জন্য বা প্রার্থনার জন্য এখানে আসে। পুঠিয়া রাজবাড়ির পরিবেষ্টিত পরীক্ষাগুলো রয়েছে আলাদা আলাদা নাম। শিব সরোবর বা শিবসাগর, মরাচকি, পেকিচকি, গোলাপচকি ও গোবিন্দ সরোবর পরীক্ষা ছাড়াও রাজবাড়িতে শ্যামসাগর নামে একটি বিশাল পুকুর রয়েছে। দুটি প্রাসাদ এবং জমিদারের নির্মিত বেশ কয়েকটি মন্দির এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে অন্যতম দোলনচাম্পা দোচালা পদ্ধতিতে নির্মাণ বড় আক্ষিক মন্দির। সে সময় রানীদের একটি ঘাট ছিল বানানো এবং সেই ঘাটেই যাচ্ছি আমরা এখন। এটি সেই ঘাট যেখানে রানীরা ওদের গোসল করত। ঘাটটিও বেশ সুন্দর। চারিদিকে পর্দা করার জন্য চারিদিকে দুই দেওয়ালের মাঝে এবং নিচ দিয়ে পানির বিষয় দিঘির পাশ পানি যেন এখানে আসতে পারে এবং সেখানে বাঁধানো ঘাট করা আছে যেটা দেখতে খুব সুন্দর। রাজশাহী আসলে বিভিন্ন প্রত্নতত্ত্বের বিভিন্ন রাজবাড়ি বা বিভিন্ন কিছু নিয়ে ভরা। আসলে এখানে এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। আমি খুব চেষ্টা করেছি খুব ছোট ছোট করে দেখানো, তারপরও আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবং রাজশাহীর কিছু অংশ দেখাতে পেরেছি, সম্পূর্ণ অংশ এখন দেখানো সম্ভব। এটি বড় গোবিন্দ মন্দির। এবং তার পাশেই রয়েছে বড় শিব মন্দির।
এবং এই বড় শিব মন্দিরে শিবের শিবলিঙ্গ যেটা বলে, এখানে বিশাল আকৃতির শিবলিঙ্গ রয়েছে। এখানে এখনো দূর দূরান্ত থেকে পূজা বা অর্চনা করার জন্য মানুষজন সবসময় আসতে থাকে। এই সেই শিব এবং শিব মন্দিরের পাশে রয়েছে দোল মন্দির। পুঠিয়া রাজবাড়ি পরেই চলে আসলাম রাজশাহীর বাগমারা, যেখানে হাজারদুয়ারি রাজবাড়ি অবস্থিত। হাজারদুয়ারি রাজবাড়ি বলতেই মুর্শিদাবাদের হাজারদুয়ারি রাজবাড়ি আমরা বুঝি, কিন্তু রাজশাহীর বাগমারাতেও হাজারদুয়ারি রাজবাড়ি রয়েছে। মুর্শিদাবাদের সেই রাজবাড়িতে নাম হাজারদুয়ারি রাজবাড়ি হলেও সেখানে কিন্তু 1000 দরজা আসলে নেই, কিন্তু এই বাগমারা রাজবাড়িতে ঠিকই 1000 দরজা ছিল। রাজবাড়ির কথা মনে আসে মুর্শিদাবাদের সেই রাজবাড়িতে 1000 দরজা ছিল না, কিন্তু বাগমারা উপজেলার বীরকুৎসা গ্রামে হাজারদুয়ারি রাজবাড়ি, যে রাজবাড়িতে 1000 দরজা ছিল, এখন অনেক দরজায় অযত্নে অবহেলায় ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে। যারা বয়স্ক রাজবাড়ি দেখেছে তারা এই রাজবাড়িতে 1000 দরজা দেখলেও বর্তমান জেনারেশন 1000 দরজা দেখতে পায়নি বা পাওয়া যাচ্ছে না, যার কারণে অবাক হলো সত্যি এ কথা যে অনেকে এটিকে হাজারদুয়ারি রাজবাড়ির নামে চিনে না। এখানে এলাকাভিত্তিকভাবে বীরকুৎসা রাজবাড়ি নামে পরিচিত। এই রাজবাড়িতে যাওয়ার সময় আমি বেশ বিড়ম্বনা শিকার হয়েছিলাম। অনেকেই এটিকে হাজারদুয়ারি রাজবাড়ি নামে পরিচিত নয়। হাজারদুয়ারি রাজবাড়ি বাংলাদেশের এক রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়ন অবস্থিত এক ঐতিহাসিক রাজবাড়ি, যার মূলত বীরকুৎসা জমিদার বাড়ি বা বীরকুৎসা পরগনা নামে পরিচিত। উপজেলা সদর ও ভবানীগঞ্জ থেকে 18 কিলোমিটার দূরত্বে বাগমারা সীমান্তের শেষ প্রান্তে যোগীপাড়া বীরকুৎসা নামে অবস্থিত। নাটোর সান্তাহার পথের পাশে 50 বিঘা জমির ওপর এই জমিদার বাড়ি অবস্থিত। বাড়িটির এই সময় 1000 দরজা থাকলেও ছিল বলে এর নামকরণ করা হয়। নওগাঁ জেলার আমুলডিহির রাজা গোপালধাম তার মেয়ে প্রভাতী বালাকে ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর গঙ্গোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুৎসা পরগনাটি মেয়ে প্রভাতী বালা ও জামাই
বীরেশ্বর গঙ্গোপাধ্যায় নামে লিখে দেন। আর এ থেকেই এই জমিদার বাড়ির সূচনা হয়। 1947 সালে বীরেশ্বর গঙ্গোপাধ্যায় পরিবারিক ভারতের হুগলি চন্দননগরে চলে গেলে পরবর্তীকালে এ বাড়িটি সরকারের দখলে চলে যায়। তার পাঁচ পুত্র ছিলেন, তারা হলেন পরিমল, নির্মল, সুনীল, শ্যামল ও অমল। জমিদারের একটি হাতি ও 4টি লাল বর্ণের ঘোড়া ছিল। হাতিটির চড়ে তিনি জমিদারি দেখাশোনা করতেন। জমিদারের 17 জনটি নায়েব খাজনা আদায় ও হিসাব রাখতেন। হাজারদুয়ারি রাজবাড়ির দরজাগুলো সেগুন কাঠের তৈরি এবং সুন্দর কারুকার্য করা ছিল। বীরেশ্বর গঙ্গোপাধ্যায় 2 ভাগ দুর্গাবাবুর এই ছিল। প্রাসাদের সামনে বহেরি ফুলের বাগান ছিল। প্রাসাদের পশ্চিম দিকে খিড়কি দরজা সাজানো ছিল। এই পুকুরে শুধু পরিবারই গোসল করত। এই দরজাগুলো প্রত্যেকটি 3টি স্তরে পড়ত। প্রথমে একটি সেগুন কাঠের দরজা, যা বাতাস আসার জন্য এবং বাতাস বন্ধ করার জন্য থাকতো, এবং তারপর একটি লোহার শিকলবদ্ধ, এবং তারপরে কাচের একটি আস্তরণ ছিল। বর্তমানে জমিদার বাড়ি ভৌত কাঠামো সংস্কারভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে অবাক কাণ্ড, এই জমিদার বাড়িতে অ্যাটাচ বাথরুম সহ বাথটব ছিল। ভাবা যায় সে সময়তে এরকম অ্যাটাচ বাথরুম সহ জমিদার বাড়ি, সত্যি এক অকল্পনীয়। এই জায়গাটি গান বাজনা এবং নৃত্যের জন্য তৈরি করা হয়েছিল। এখানে রীতিমতো কলকাতা থেকে পিয়াদারা এবং বরগুন্দ্র আসতো এবং সেখানে গান বাজনা করতে আসতো। কলকাতা থেকে বিভিন্ন গান বাজনার শিল্পী বা নর্তকী নিয়ে আসা হতো। দেখেন, এটা রাজবাড়ির যে আগে দরজা ছিল, তাদের একটা যে যখন আমি বাতাসের প্রয়োজন হলো তখন এইভাবে এরকম করে দিত, যাতে বাতাস আসা যাওয়া করতে পারতো, এবং যখন বাতাস প্রয়োজন নাই তখন এটা বন্ধ করে রাখতে হতো। এবং এখানে কিছু লোহার শিক দিয়ে আটকানো ছিল, এবং 3টি স্তরে, প্রথম স্তরে এটা, দ্বিতীয় স্তরে এইটা লোহার একটা শিক দেওয়া ছিল, যেখানে মানুষ যাওয়া আসা করতে পারবে না, এরকম লোহার শিকটা সিকিউরিটি বা প্রতিরক্ষামূলক ভাবে এটা রাখা হয়েছিল। এবং এইটা পরবর্তীতে কাচের ছিল, কাচের রাখা হয়েছিল, কাচের ফ্রেম রয়েছিল। এখন আসলে দুর্বৃত্তরা এগুলো নিয়ে গেছে, যারা কিছু অংশ রয়েছে, বাকি সবগুলো অংশতেই যেমন নাই, কোনো কিছু নাই, কাজ বা কোনো কিছু নাই, সবগুলোই ভেঙে নিয়ে গেছে, বা কোনো দরজা নিয়ে চলে গেছে, অনেক দরজাই নাই হয়ে গেছে। কিন্তু এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন ধরেন যে এইখানে দেখা যায়, এখানে দেখানো যাচ্ছে, এখানে একটা অবশিষ্ট রয়েছে যে এরকম লোহার শিক প্রত্যেকটা দরজায় এবং প্রত্যেকটাতে দরজাতে আছে। এবং এই রাজবাড়িতে কোনো ধরনের নেই, জানালা নেই, সবগুলো দরজা। এই জন্যই হাজার দরজা বলে। এখন অনেক অবশিষ্ট, অনেক যে রাজবাড়ির যে 1000 দরজা ছিল সেগুলো অনেক ভেঙে হয়ে গেছে। আসলে শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মধ্যে অধীনে আছে, কিন্তু প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর শুধুমাত্র একটা সাইনবোর্ড লাগিয়ে তার দায়িত্ব শেষ হয়ে গেছে।
রাজবাড়িতে এই তখনকার যুগে যে এরকম একটা অত্যাধুনিক পদ্ধতি বা অত্যাধুনিক পদ্ধতি মাথায় ছিল বা আসলেই সে সময় দুষ্কর, এখানে একটা বাথটব ছিল। রাজা বা জমিদারের যে যারা ছিল তারা এখানে গোসল করতো, এবং এই গোসল বাথরুম বা ইসের পরেই এখন এটা 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 আরেকটা যেখানে একটা বাথরুম ছিল। বাথরুমে এই যে বাথরুমের এখানে একটা বাথরুম করার জন্য একটা প্যান ছিল, এবং এটা কত অত্যাধুনিক ব্যবহৃত হয় এখনকার যুগে যেটা সেটা সে সময় ছিল। আর দেখেন এদিকে একটা বড় দরজা এবং এদিকে একটা দরজা। ওই জমিদার ছিল, জমিদারের আমলে এই রাজবাড়ি করা। এই হাজারদুয়ারি নাম কেন? হাজারদুয়ারি এর ওই জমিদার ছিল, তাই এই হাজারদুয়ারি নাম। হাজারটাই দুয়ার ছিল, হাজারটা দুয়ারের তলে হাজারদুয়ারি। আচ্ছা, এখন হাজারদুয়ারি নাই, মানে হাজারটা দুয়ার নেই, এখন ওই সাইডে ভেঙে গেছে, পিছনে ভেঙে গেছে, যা এখন খালি এই সাবেক এই বড় বিল্ডিংটাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়ির ঠিক 1 কিলোমিটার দূরে বীরকুৎসা ট্রেন স্টেশন। কেউ যদি সেই ট্রেন স্টেশনে ট্রেনে এসে জমিদার বাড়ি যায়, সেক্ষেত্রে জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারবে। ভ্যানে বা বিভিন্ন বাজার যানবাহন আছে, স্টেশনে নেমে মাত্র 1 কিলোমিটার পথে অতিক্রম করলেই জমিদার বাড়ি যাওয়া সম্ভব। স্থান রাজশাহী রেল স্টেশনের রেল ভবনের বাষ্প ইঞ্জিন। রেল ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে এই ইঞ্জিনটি। প্রথম দিকের ট্রেনগুলো দড়ি দিয়ে ঘোড়া মধ্যাকর্ষক টানে চালিত হতো, তবে 19 শতাব্দীর প্রথম ভাগ থেকে প্রায় সকল ট্রেন বাষ্প লোকোমোটিভ দ্বারা চালিত শুরু হয়। 1910 দশক থেকে বাষ্প চালিত লোকোমোটিভের স্থলে ডিজেল বৈদ্যুতিক লোকোমোটিভ ব্যবহার করা শুরু হয়। বাষ্প ইঞ্জিন চাইতে এক ধরনের ইঞ্জিনগুলো অনেক কম পরিবেশ দূষণ করে, আর এছাড়া এগুলো চালাতে লোকবলও কম লাগে। 1970 দশক নাগাদ প্রায় সব দেশেই বাষ্প ইঞ্জিন ব্যবহারে উঠে যায়, তবে সস্তা কয়লা ও জনশক্তির দেশ যেমন চীনে এখনও বাষ্প রেল ইঞ্জিনের ব্যবহার আছে, যা ধীরে ধীরে উঠে যাচ্ছে। এটি বাংলাদেশের সেই সময়কার কয়লা চালিত একটি ইঞ্জিন, যা ভবিষ্যৎ প্রজন্ম যেন দেখতে পারে, সেখানে যেন রেল ভবন রেখে রাখা আছে। রাজশাহী রেল ভবনের প্রবেশ মুখে দেখা মিলবে বাংলাদেশের আসা প্রথম দিকের কয়লা চালিত লোকোমোটিভ বা ইঞ্জিন। ইংল্যান্ডের ফলকান কোম্পানি তৈরি একটি ইঞ্জিনের আমার জানা মতে এই কয়লা ইঞ্জিন চালিত ইঞ্জিন প্রদর্শনী বা দেখার উদ্দেশ্যে রাখা বাংলাদেশের এখন শহীদপুরে এবং রাজশাহীতে আছে। রেলওয়ে ভবনের সামনে রাখা আছে ব্রিটিশ আমলের কয়লা চালিত এই ইঞ্জিনটি। রেলের ইতিহাস সাক্ষী হয়ে আছে এই ইঞ্জিনটি। এই ইঞ্জিনগুলো ব্রিটিশ আমলের তৈরি, যেমন এই ইঞ্জিনটি তৈরি করা হয়েছে 1947 সালে। তখন এইসব কয়লা চালিত ইঞ্জিন দিয়ে রেলের পথ সচল রাখা হয়েছিল। বর্তমানে এই ইঞ্জিন আর ব্যবহৃত নয়, এগুলো বিলুপ্তির উপর হয়ে গেছে অনেক আগেই। সারা বাংলাদেশে যারা রাজশাহীতে আসেন এবং রেলের দিকে বিষয়ে জানার বা আগে দেখার আগ্রহ রয়েছে, তারা অবশ্যই এই ইঞ্জিনটি দেখে যান। অনেকেই এসব ইঞ্জিন দেখে বিমোহিত হন যে কীভাবে কয়লা দিয়ে বাষ্প তৈরি করে সারিবদ্ধ ট্রেনকে টেনে নিয়ে যেত। এই ইঞ্জিনটি নির্মাণ হয় ইংল্যান্ডের বালকান বাউন্ডারি লিমিটেড একটি কোম্পানির। ইঞ্জিনটি 22 ফুট 3 ইঞ্চি লম্বা, 10 ফুট 6 ইঞ্চি চওড়া এবং উচ্চতায় 13 ফিট 6 ইঞ্চি এবং ওজন 76.9 টন। 100 বছরের বেশি সময় ধরে এসব
করে চালিত ইঞ্জিন বাংলাদেশে রেলওয়েকে সেবা দিয়ে এসেছে। এই সব জায়গায় যেখানে কয়লা দিয়ে ইঞ্জিনটি সচল রাখা হতো। বাষ্পে চালিত ইঞ্জিনকে বাষ্প ইঞ্জিন বলা হয়। প্রকৃতির মধ্যে রয়েছে রাজশাহী চিড়িয়াখানা বা রাজশাহী জাতীয় উদ্যান। চিড়িয়াখানাটি অনেক পরিচিত হলেও এখন সেই চিড়িয়াখানা আগের মতো আর নেই, হয়ে গেছে কেন্দ্র উদ্যান, যেখানে আগে পশু পাখি, বাঘ, সিংহ, বানর, হরিণ সহ কুমির, ময়ূর সহ অনেক বিভিন্ন ধরনের প্রাণী দেখা গেল। এখন আর সেই সব প্রাণী এখানে নেই। এখানে পুরোটাই পরিবর্তন এসেছে, শুধুমাত্র হরিণের সামান্য কিছু হরিণ রয়েছে এবং সেগুলোর পরিবর্তে বাচ্চাদের বিভিন্ন ধরনের বিনোদনের খেলা, রাইডার মাঝে লেক করা আছে, যেখানে ইচ্ছে করলে বোর্ডিং করা যাবে এবং বিভিন্ন চিত্রকার্য দিয়ে মাধ্যমে এই জাতীয় উদ্যানকে সাজানো হয়েছে। রয়েছে সুউচ্চ একটি নাগরদোলা, যার উপরে উঠলে পুরো রাজশাহী দেখা যায় এক পলকে। তাই আমিও রাজশাহীর এক পলক দেখার জন্য উঠে গেলাম সেই নাগরদোলা এবং সর্বোচ্চ চূড়ায় উঠে রাজশাহীকে এক পলক উপর থেকে দেখলাম। প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ এই জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। রাজশাহীর একটি বিশাল অংশ জুড়ে পদ্মা নদী। শহরের পদ্মা নদীর পাশ ঘেঁষে পুরো শহর। তাই রাজশাহীতে আসলে বা রাজশাহী কথা আসলে যে পদ্মা নদী থাকবে না তা কি আর হয়? আমি যখন ভিডিওটি করেছিলাম তখন নদীর ভরা জোয়ার, অর্থাৎ সবসময় এরকম পানি থাকে না। শীতকালে বা বছরের অন্যান্য সময় পদ্মা নদীতে পানি থাকেই না, অর্থাৎ রাজশাহীর পদ্মা নদীতে পানি থাকে না, খুব কম। শুধু বর্ষাকালেই 2 থেকে 3 মাস রাজশাহীর পদ্মাতে এরকম পানি দেখা যায়। ফারাক্কাবাদের জন্য রাজশাহীর পদ্মার এক করুণ দশা। তবুও শহরবাসী কিছু শান্তি বা সৌন্দর্য
উপভোগ করার জন্য প্রতিদিন বিকেলে সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগে ভিড় জমায় এই পদ্মা নদীতে। বিশ্বের সেরা বিশ্ব ব্যক্তিত্ব নিয়ে সব খেলোয়াড়, সাহিত্যিক এবং সবাইকে নিয়ে বিভিন্ন দেশের প্রধান বড় বড় রাজনৈতিক সেলিব্রিটিকে নিয়ে তৈরি হয়েছে একটি পার্ক। উপশহরে এই পার্কটি অবস্থিত। বিশ্ববিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক আর নায়ক থেকে শুরু করে অভিনয় শিল্পী, খেলোয়াড়, বিশ্ববিখ্যাত গায়ক, গায়িকার উপস্থিতি। রাজশাহী শহর উপশহরের ৩ নম্বর সেক্টরে ১৪৪ নম্বর বাসায় একটি দোতলা ভবনে এই সেলিব্রিটি গ্যালারি। ভাস্কর মৃণাল সনের কৌটুল্য হাতে গড়ে উঠেছে এই তারার মেলা। এখানে রয়েছে ভারতের নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধী, মাইকেল জ্যাকসন, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ভারতের কিং খান, শাহরুখ খান, কমেডির রাজা মিস্টার বিন সহ অনেক জ্ঞানীগুণী মানুষের ভাস্কর্য। আরেকজন জ্ঞানী মানুষের কথা না বললেই না, মাদার তেরেসারও ভাস্কর্য আছে এই গ্যালারিতে। এই গ্যালারিতে প্রবেশ ফি ১০০ টাকা জনপ্রতি হলেও ছাত্রছাত্রীদের জন্য ৫০ টাকা করা হয়েছে। গ্যালারিটি এত সুন্দর যে যেখানে গেলে নিজ চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না গ্যালারিটি কি সুন্দর। রাজশাহী বলতে গেলে এটি প্রথম এবং রাজশাহীতে খুব কম জায়গাতে রয়েছে এরকম সুন্দর করে ভাস্কর্য। বাংলাদেশে হয়তো খুব কম জায়গাতে রয়েছে এবং প্রত্যেকটি ভাস্কর্য এতটাই মনোমুগ্ধকর, দেখে মনে হবে যে আসলেই মনে হয় সেই সেলিব্রিটি বা সেই গুণীজন এর পাশেই দাঁড়িয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প, তার পাশেই রয়েছে প্রিন্সেস ডায়ানা, ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে এবং তার হাত অবস্থায়, হাত বাঁধা রয়েছে দড়ি দিয়ে। তার পাশে রয়েছে জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কাজী নজরুল ইসলাম তার লিখনিতে ব্যস্ত রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বসে জ্ঞান আহরণ করার জন্য বইও পাবেন, তবে বইগুলো সঙ্গে নেওয়া যাবে না, এখানে বসেই তার জ্ঞান আহরণ করতে হবে। রয়েছে অনেক নামি দামি এবং সব ধরনের জ্ঞান আহরণ করার জন্য অসংখ্য বই। গ্যালারিটি আসলে বেশ চমৎকার। এবং গ্যালারির পাশে রয়েছে বিশ্ববিখ্যাত আরও কিছু কিংবদন্তি মানুষের ছবি। ঘরের শুরুতে রয়েছে ইন্ডিয়ার কিং খান খ্যাত শাহরুখ খান, তার পাশে মিস্টার বিন, মিস্টার বিনের পাশে রয়েছে চার্লি চ্যাপলিন,
মাইকেল জ্যাকসন এবং পায়ের জাদুকারী খেলোয়াড় লিওনেল মেসি। কি নেই এই গ্যালারিতে? এবার চলে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমার টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু দেখার মধ্যে আমি দেখাতে যাচ্ছি বৌদ্ধভূমি। বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 2004 সালে 21শে ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়। বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভ রাজশাহী বিদ্যালয়ের একাদশ পশ্চিমে শামসুজ্জোহা হলের পাশে অবস্থিত। সমতল ভূমি হতে উঁচু সিমেন্টের গোলাকার বেদির ওপর মাথা তুলে দণ্ডায়মান স্মৃতিস্তম্ভের উচ্চতা 42 ফুট। এটি স্মৃতিস্তম্ভ ঠিক সামনের দিক এবং এটি স্মৃতিস্তম্ভ। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে শত শত নিরাপদ মানুষকে এখানে ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্মৃতিকে অম্লান করে রাখার উদ্দেশ্যে এটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভটি নির্মাণের জন্য উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল খালেক 1998 সালে সরকারের নিকট সুপারিশ করেন। তারপর পরবর্তীতে উপাচার্য প্রফেসর এম শামদুর রহমান খান 1999 সালে 16 ডিসেম্বর এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। স্মৃতিস্তম্ভ নির্মাণের ব্যয় ধরা হয় 2.5 কোটি টাকা। এর মধ্যে প্রথম স্তরে নির্মাণ কাজে ব্যয় হয় 84 কোটি টাকা, 84 লক্ষ টাকা। সমতল ভূমি হতে উঁচু সিমেন্টের গোলাকার বেদির উপর মাথা তুলে দণ্ডায়মান 42 ফুট উঁচু স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংগ্রহশালার অন্তর্ভুক্ত। মুক্তিযুদ্ধ চলাকালীন পুরো সময়টা পাকিস্তান হানাদার বাহিনী শহীদ শামসুজ্জোহা হলকে তাদের ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করে। কত কত শত শত নিরাপদ বা কত কত নিরাপদ মানুষ এর সমাধি বা এখানে এনে তাদেরকে হত্যা করা হয় তা সঠিকভাবে বলা খুব মুশকিল। রাজশাহীর প্রাকৃতির মধ্যে এসবই প্রধান। বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভ মাধ্যমে শেষ করছি রাজশাহীর প্রাকৃতির এই পর্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানালে উপকৃত হব এবং আরো কি কি দেখানো যায় বা কি কি করা যায় জানালে উপকৃত হব। চেষ্টা করব আপনাদের সামনে সেসব জিনিসের ইতিহাস তুলে ধরার জন্য। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।